কর্মমুখী রসায়ন। তো খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? তিনটা। খাদ্য নিরাপত্তার ভিত্তি তিনটা, একটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্যের সঠিক ব্যবহার এবং খাদ্যের গ্রহণের সামর্থ্য। তাহলে খাদ্য নিরাপত্তার ভিত্তি শুধু তিনটা, এতটুকু বললেই হবে। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? নিরাপত্তার ভিত্তি তিনটা। ঠিক আছে। আচ্ছা। এবং ডাব্লিউএইচও কর্তৃক ডাব্লিউএইচও কর্তৃক খাদ্য নিরাপত্তার জন্য পাঁচটা নিয়ামক লাগে। কয়টা নিয়ামক লাগে? পাঁচটা। পাঁচটা দিক নির্দেশনা আছে। আচ্ছা। নিরাপত্তার জন্য পাঁচটা কি আছে? দিক নির্দেশনা। কি কি সেগুলো? দূষণমুক্ত খাদ্য, কাঁচা এবং রান্না খাদ্য পৃথক করা, যথাযথ রান্না করা, খাদ্য সংরক্ষণ এবং নিরাপদ পানি। ঠিক আছে, এই কয়টা। তো এগুলো জাস্ট রিডিং করে নিবা। এখন আসা হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হলে আমাদের কি করতে হবে? খাদ্য উৎপাদন বৃদ্ধি। খাদ্য উৎপাদন বৃদ্ধি। তো নাইট্রোজেন যুক্ত সার দিতে হবে। কি করতে হবে? নাইট্রোজেন যুক্ত সার দিতে হবে। তাহলে কৃষি জমিতে অধিকতর পরিমাণে ফসল উৎপাদন করা হচ্ছে খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। কৃষি জমিতে কৃষি জমিতে অধিকতর ফসল উৎপাদন। উৎপাদন খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। এই জন্য আমাদের কি করতে হবে? নাইট্রোজেন যুক্ত সার, পটাশিয়াম যুক্ত সার এবং ফসফরাস যুক্ত সার দিতে হবে। তো নাইট্রোজেন যুক্ত সার কোনটা? নাইট্রোজেন যুক্ত সার, নাইট্রোজেন যুক্ত সার। ইউরিয়া কোনটা? ইউরিয়া। ইউরিয়া কোনটা? NH2, দুইটা NH2 এবং এটা হলো ইউরিয়া। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট অর্থাৎ NH4NO3, এই সার। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এই সারগুলো দিতে হবে। এরা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। বৃদ্ধির জন্য উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। ঠিক আছে। তারপর দিতে হবে কি? ফসফরাস যুক্ত সার। কি দিতে হবে? ফসফরাস যুক্ত সার। ফসফরাস যুক্ত সার কোনগুলো? ফসফরাস যুক্ত সার, TSP, অর্থাৎ মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটাকে বলা হয় TSP। ক্যালসিয়াম সাথে কি থাকবে? H2PO4, দুইটা। এটাকে বলা হয় কি? TSP কে মনোক্যালসিয়াম মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন সালফেট। হ্যাঁ, কই তুমি? তারপর হচ্ছে DAP। ডিএপি ডিএপি মানে কি? ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম
ফসফেট। ঠিক আছে, তারপরে এগুলো আমাদের দিতে হবে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি। সংকেতগুলো মুখস্থ রাখবা, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং এইটা দিতে হবে। ওকে, এবার আসো পটাশিয়াম যুক্ত সার। কি দেবো আমরা? পটাশিয়াম যুক্ত সার, পটাশিয়াম যুক্ত সার, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড। এটাকে বলা হয় কি? মিউরেট অফ পটাশ। কি বলা হয় এটাকে? মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ। আর কি দেওয়া হয়? পটাশিয়াম নাইট্রেট দেওয়া হয়, পটাশিয়াম নাইট্রেট। এরা এই পটাশিয়াম যুক্ত সার কি করে? উদ্ভিদের ফল ফুল ধারণে সহায়ক। এরা হচ্ছে উদ্ভিদের ফল ফুল ধারণে কি সহায়ক, মনে থাকবে? তাহলে উদ্ভিদের ফল ফুল ধারণে সহায়ক কোনটা? পটাশিয়াম যুক্ত সার, অর্থাৎ মিউরেট অফ পটাশ, পটাশিয়াম ক্লোরাইড যেটা, আর পটাশিয়াম নাইট্রেট, এইসব সার। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, বিএমআর। বিএমআর মানে কি? বেজাল মেটাবলিক রেট বা বেসিক মেটাবলিক রেট। হ্যাঁ, বেজাল মেটাবলিক রেট একজন মানুষের, পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার বিএমআর কত হবে? 6,694.4 কিলো জুল পার 100 গ্রাম। ঠিক আছে। আর নারীদের ক্ষেত্রে একটু কম হবে। তো এটা হলো পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। হুম, পূর্ণবয়স্ক মানুষে, পুরুষে। তো তো আমাদের খাদ্য গ্রহণের যে চাহিদা, সেটা অনুযায়ী অনুপাতটা কত? খাদ্য গ্রহণের অনুমোদিত অনুপাত, খাদ্য গ্রহণের অনুমোদিত অনুপাত কত? 1 গ্রাম ইস টু 1.36 গ্রাম ইস টু 5.4 গ্রাম। অর্থাৎ আমাদের চর্বি, চর্বি, তারপর মাঝখানেরটা হচ্ছে প্রোটিন, আর তারপর একটা হচ্ছে শর্করা। তাহলে খাদ্য গ্রহণের অনুমোদিত যে অনুপাতটা আছে, চর্বি, প্রোটিন এবং শর্করা, 1 গ্রাম ইস টু 1.36 গ্রাম ইন্টু 5.4 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অনুপাত। আচ্ছা, এখন মানুষের যে বিএমআরটা আছে, এটা বিভিন্ন কাজে বিভিন্ন রকম। হ্যাঁ, তো ঘুমের জন্য বিএমআর কত লাগে, বসার জন্য কত লাগে, হাঁটার জন্য কত লাগে, এবং ভারী শারীরিক কাজে কতটুকু লাগে। তো ঘুমের জন্য 1.0 বিএমআর। তারপর হাঁটার জন্য হাঁটার জন্য লাগে 3.2 বিএমআর। এবং ভারী শারীরিক কাজের জন্য, ভারী শারীরিক কাজ, এটার জন্য লাগে হচ্ছে 6.0 বিএমআর, 6.0 বিএমআর। ঠিক আছে।
আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের বিএমআর এর অনুপাত। ঘুমের জন্য কত লাগবে? 1 বিএমআর। হাঁটার জন্য লাগবে 3.2 বিএমআর। ভারী শারীরিক কাজের জন্য 6.0 বিএমআর। ঠিক আছে। এরপরে দেখ, তো আমাদের চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট কই থেকে আমরা কতটুকু শক্তি পাই? তো প্রতি গ্রাম, এটাকে তো প্রতি গ্রাম থেকে পাবো। হ্যাঁ, প্রতি গ্রাম থেকে। চর্বি থেকে পাবো 9 কিলো ক্যালোরি, প্রোটিন থেকে এবং কার্বোহাইড্রেট থেকে পাবো 4 কিলো ক্যালোরি। এটা আমরা পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রচলিত যে খাদ্য তালিকাটা আছে, খাদ্য মান, এগুলো একটা জানবা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। প্রচলিত খাদ্য মানের শক্তিমান। প্রচলিত খাদ্য সমূহের শক্তিমান, যেমন চিনি, পাউরুটি, ডিম, এগুলো জানতে হবে। যেমন ডিমে, ডিমে কতটুকু থাকে? প্রতি 100 গ্রামে, ঠিক আছে, প্রতি 100 গ্রামে, পার 100 গ্রাম ডিমে থাকে 615.05 কিলোজুল। কত? কিলোজুল। মাছে থাকে কত? মাছে 322.16 কিলোজুল। তা আলুতে থাকে কত? আলু 309.6 কিলোজুল। ঠিক আছে। তারপরে দুধে কত থাকে? 271.96 কিলোজুল। মাখনে থাকে অনেক বেশি। মাখনে কত? মাখনে 3075.24। 3075.24, অনেক বেশি থাকে মাখনে। আর পনিরে থাকে কত? 1698.70। 1698.70, এই পাঁচটা পড়বা। এর মধ্যে থেকে ডিমেরটা আসছে, যে এইটা কিন্তু 100 গ্রাম ডিম। 100 গ্রাম ডিমের মধ্যে আমরা কতটুকু পাই? 615.05। এখন যদি আমরা বলি 50 গ্রামে কতটুকু পাবো, 50 গ্রাম এটা আসছিল, 50 গ্রাম ডিম থেকে কতটুকু আমরা শক্তি পাবো? তাহলে পাবো কত? 307, 307.5 কিলোজুল। ঠিক আছে। এরকম 50 গ্রাম থেকে আসতে পারে, বা 100 গ্রাম না আসলে 200 গ্রাম আসতে পারে। হ্যাঁ, তো তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে জিনিসটা আবার। তাহলে এখানে 100 গ্রাম থেকে এতটুকু পাই, তাহলে 50 গ্রাম থেকে কত পাই এটা আসে। এখন আসলে ভিটামিনের গঠন এবং অভাবজনিত রোগ। কি কি ভিটামিন আছে এবং তার উৎস কি কি? আচ্ছা, এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে ভিটামিনের নাম, ভিটামিন কি কি আছে, এবং এখানে লিখবা গাঠনিক নাম। কি লিখবা? গাঠনিক নাম। এখানে লিখবো উৎস। আর এখানে লিখবো কি, যে অভাবে কি হয়, এটার অভাবে কি হয়, অভাবে যে রোগ হয়, যে রোগ হয়, অভাবে কি কি রোগ হইতে পারে। ভিটামিন এ, ভিটামিন এর গাঠনিক নাম কি? রেটিনল। কি? রেটিনল। রেটিনল। এটা গঠিত হয় কি দ্বারা বলো তো? বিটা ক্যারোটিন দ্বারা। বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন।
এটা কোথায় পাওয়া যায়? মাছ, ডিম। হ্যাঁ, এটা পাওয়া যায় কোথায়? উৎসটা পাওয়া যায় কি? মাছ, ডিম, মাখন, পনির, এইসব জায়গা থেকে পাওয়া যায়। তো আমাদের এত উৎস লাগবে না। আমরা অভাবে কি হইতে পারে? রাত কানা হইতে পারে। কি হইতে পারে? রাত কানা। তাহলে এটার গাঠনিক উপাদান কি? রেটিনল। হ্যাঁ। বি নাম্বার। বি বলতে কি? ভিটামিন বি। ভিটামিন বিটা পরে পড়ি, ভিটামিন ডিটা পড়ি আগে। ভিটামিন ডি, এটাও কি? এটার গাঠনিক নাম হচ্ছে ক্যালসিফেরল। কি? ক্যালসিফেরল। ঠিক আছে। অথবা ক্যালসিট্রায়ল। 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 এটা পাওয়া যায় কই থেকে? যকৃৎ থেকে। হুম। এটা কারণে অভাবে কি হইতে পারে? অভাবে হইতে পারে রিকেটস। রিকেটস হইতে পারে। রিকেটস মানে কি? হাড় নরম হয়ে যাওয়া। এটা কাদের হয়? শিশুদের হয়। আর বড়দের কি হইতে পারে? অস্টিওমেলাসিয়া। বড়দের হইতে পারে অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস। এটা শিশুদের ক্ষেত্রে হয় রিকেটসটা। ঠিক আছে। রিকেটসটা শিশুদের ক্ষেত্রে হয়। বড়দের ক্ষেত্রে কি হয়? অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, এগুলো হইতে পারে। অস্টিওমেলাসিয়া। ভিটামিন ই, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আলফা টোকোফেরল। আলফা টোকোফেরল। এটা আমরা কই থেকে পাই? সবুজ সবজি থেকে পাই। সবুজ সবজি। আলফা টোকোফেরলটা এর আর অভাবে কি হইতে পারে? মাংসপেশিতে টান লাগতে পারে। মাংসপেশিতে টান। মাংসপেশিতে টান। ভিটামিন কে, এটার গাঠনিক নাম হচ্ছে ফিলোকুইনন বা ফাইলোকুইনন। ফিলোকুইনন। এটা আমরা কই থেকে পাই? সবুজ সবজি থেকে পাই। তো আমরা জানি ভিটামিন কে এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? ক্লটিং ফ্যাক্টর তৈরি করা। ক্লটিং ফ্যাক্টর মানে কি? অর্থাৎ যারা রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে তারা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। হ্যাঁ। তো এই ক্লটিং ফ্যাক্টর গুলো আমাদের কি করে? রক্ত জমাট বাঁধায়। এখন যদি ভিটামিন কে এর অভাব হয় তাহলে কি হবে? তাহলে অল্পতেই রক্তক্ষরণ হবে। হ্যাঁ। এবং রক্ত জমাট বাঁধতে পারবে না, কারণ ক্লটিং ফ্যাক্টরের অভাব পড়ে যাবে। তো ক্লটিং ফ্যাক্টরের অভাব পড়লে কি রক্ত জমাট বাঁধতে পারবে? পারবে না। তাহলে এটার কারণে কি হয়? রক্তক্ষরণ হয়। কি হয়? রক্তক্ষরণ। অভাবে হয় রক্তক্ষরণ। এরপরে ভিটামিন বি 1, এটাকে বলা হয় থায়ামিন। কি বলা হয়? থায়ামিন। তো এটার কারণে কি হইতে পারে? বেরি বেরি হইতে পারে। বেরি বেরি। এটা মূলত মস্তিষ্কের একটা রোগ। তারপর ভিটামিন বি 2, এটা কি? রিবোফ্লাভিন। কি? রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন। ঠিক আছে। এটার কারণে কি হইতে পারে? ডার্মাটাইটিস হইতে পারে। ডার্মাটাইটিস মানে জিহ্বার। এটা মূলত জিহ্বাই হবে। ডার্মাটাইটিস মানে হচ্ছে ত্বকের মধ্যে হয়, আর এটা হচ্ছে জিহ্বার মধ্যে হয়। ঠিক আছে। ডার্মাটিটিস বা ডার্মাটাইটিস, এটা জিহ্বার মধ্যে হবে। জিহ্বার প্রদাহ। জিহ্বার প্রদাহ। ঠিক আছে। এরপরে ভিটামিন বি 6। বি 6। বি 6 কে আমরা কি বলবো? পিরিডক্সল বা পাইরিডক্সল। পিরিডক্সল বা পাইরিডক্সল। এটা উৎসটা কি? এটা উৎসটাই একই। ডিএম কলিজা, দুধ, এইসব থেকে আসে। এটার কারণে কি হয়? এটার কারণে সেম রোগ হয়। হ্যাঁ। এটার কারণে সেম রোগ হয়, তার নাম কি? ডার্মাটাইটিস। কি হয়? ডার্মাটাইটিস হয়। ডার্মাটাইটিস। তারপর ভিটামিন বি 9 এর নাম কি? ফলিক অ্যাসিড। তো বি 9 এবং বি 12, এটা মনে রাখবা, এটার নাম ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। আর এটার নাম হলো সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। কোবালামিন। এই দুজনের কারণে কি হয় বলো তো?
একই রোগ হয়, তার নাম অ্যানিমিয়া, মানে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা হয়। বি 9 এর নাম হলো ফলিক অ্যাসিড, আর বি 12 এর নাম হচ্ছে সায়ানো কোবালামিন। হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার কি, ভিটামিন সি। ভিটামিন সি কে কি বলা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এটার কারণে কি হয়? স্কারভি হয়। কি হয়? স্কারভি, অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়বে। কারণ আমাদের অ্যাসকর্বিক অ্যাসিডের কাজ কি? ভিটামিন সি হচ্ছে আমাদের দেহের এবং আমাদের দাঁতের মধ্যে কি তৈরি করে? কোলাজেন তৈরি করে। কি তৈরি করে? কোলাজেন। তো কোলাজেন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়বে, অর্থাৎ গাম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তো তখন আমাদের স্কারবি হবে। এই যে রোগটার নাম হলো স্কারবি। ভিটামিন সির অভাবে কি হয়? স্কারবি হয়। ভিটামিন সি কই থেকে পাওয়া যায় বলো তো? কাঁচা মরিচ, কমলা, টমেটো, যেগুলো হচ্ছে তোমার হলুদ জাতীয় এবং কমলা জাতীয় খাদ্য। হ্যাঁ, হলুদ সবুজ জাতীয় যেগুলো আছে সেগুলো থেকে পাওয়া যায়। কমলা, টমেটো, হ্যাঁ, কাঁচামরিচ, এখান থেকে পাওয়া যায়। কাঁচামরিচে কি আছে? ভিটামিন সি আছে। তাহলে এই কয়টা জিনিস পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে। অনেকগুলোই আসছে মোটামুটি। লেখা শেষ, মুছে দিলাম। খাদ্য সংরক্ষণ কৌশল। খাদ্য সংরক্ষণ কৌশল। তো দেখো, শীতলীকরণ। শীতলীকরণ, কৌটাজাতকরণ, শুষ্ককরণ, মানে অনেক ভাবে করা যায়, তাই না? তো একটা হলো তোমার শীতলীকরণ। শীতলীকরণ অর্থাৎ ফ্রিজিং করা। ফ্রিজিং। ফ্রিজিং এর তাপমাত্রা কত রাখা হয় বলো তো? ফ্রিজিং এ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে। আর হিমায়ন বা ডিপ ফ্রিজিং বলা হয়। ডিপ ফ্রিজিং বা হিমায়ন, এটার মাধ্যমে তাপমাত্রা কত দেওয়া হয়? -5 ডিগ্রি সেলসিয়াস থেকে, হ্যাঁ, -17 ডিগ্রি বা 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইটার মাধ্যমে আমরা মাছ, মাংস, বিভিন্ন ধরনের জুস, হ্যাঁ, মটরশুঁটি, এগুলো কি করতে পারি? খাবারগুলো সংরক্ষণ করতে পারি। এটা হলো শীতলীকরণ বা ফ্রিজিং। একটা হলো ফ্রিজিং, একটা হচ্ছে ডিপ ফ্রিজিং। হ্যাঁ। তারপর হচ্ছে পিকলিং। পিকলিং মানে কি? পিকলিং মানে হচ্ছে তোমার তেলের মধ্যে, তেলের মধ্যে কি সংরক্ষণ করা হবে, তাই না? আচ্ছা। তা আমরা জানি যে যে তেল মশলাটা আছে, তেল মশলার মধ্যে অণুজীব কি জন্মাতে পারে না। হ্যাঁ। অর্থাৎ এটা হলো আচারজাতকরণ আমরা বলবো। আচারজাতকরণ। আচারজাতকরণ। কি দেওয়া হবে? ভিনেগার দেওয়া হবে। এখানে কি দেওয়া হবে? ভিনেগার। আচ্ছা, তাহলে আমরা জানবো তেল মশলা কি হয় না, অণুজীব জন্মাতে পারে না। তেল মশলায় অণুজীব জন্মাতে পারে না, কারণ এখানে ভিনেগার দেওয়া হবে এবং এখানে একটা পরিবেশ তৈরি করা হবে যেটা অম্লীয়। আমরা জানি অম্লীয় পরিবেশে অণুজীবগুলো বাঁচতে পারবে না। হ্যাঁ। তো যেমন বাণিজ্যিক যে রসুনের আচারগুলো আছে, মরিচের আচারগুলো আছে, এইভাবে তারা আমের আচার, হুম, এগুলো সংরক্ষণ করে। এরপরে কি? সল্টিং বা কিউরিং। সল্টিং মানে তোমার লবণ দেওয়া হবে। কি? লবণ দেওয়া হবে। সল্টিং। সল্টিং বা কিউরিং, এখানে মূলত লবণ দেওয়া হবে এবং এখানে লবণাক্ত মাছ। তো আমরা জানি লবণ কি করে? লবণটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায় জলীয় বাষ্পগুলোকে টেনে নেয়, যার কারণে
অণুজীবগুলো বংশবৃদ্ধি করতে পারে না। তো লবণাক্ত যে মাছগুলো আছে সেগুলো। এরপরে কি আছে? সুগারিং আছে। সুগারিং মানে চিনি দিয়ে। সুগারিং মানে কি? চিনি দিয়ে সংরক্ষণ করা হবে। হুম। তো চিনির যে গাঢ় দ্রবণটা আছে এখানে অণুজীব জন্মাতে পারে না। তারপরে কি আছে? বিকিরণ আছে। কি আছে? বিকিরণ। তারপরে কি আছে? ধূমায়ন। বিকিরণ, ধূমায়ন, ধূমায়ন, এগুলো। তারপরে তোমার আরেকটা পদ্ধতি হচ্ছে, নাম কি? জগ ভর্তিকরণ। কি? জগ ভর্তিকরণ। ভর্তিকরণ, এটার মাধ্যমে কি হয়? এটা মূলত বায়ু শূন্যতা এবং ব্রাইন। ব্রাইন মানে কি? NaCl এর গাঢ় জলীয় দ্রবণ, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, বায়ু শূন্যতা ও ব্রাইন কি করবে? অণুজীব রোধ করবে। অণুজীব রোধ করবে, ঠিক আছে? তো এটা করব। তারপরে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা কি করা হয়? তোমার খাদ্যের বর্ণটা ঠিক রাখা হয়। তো খাদ্য সংযোজনী, খাদ্য সংযোজনী, BHA, BHT, এগুলো হচ্ছে উদাহরণ। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, খাদ্য সংরক্ষণ পদ্ধতি নির্ণায়ক মূলত তিনটা। খাদ্য সংরক্ষণ পদ্ধতির নির্ণায়ক তিনটি। কি কি? এক নম্বর হচ্ছে বায়ুমুক্তকরণ, অর্থাৎ বায়ুটাকে সেখান থেকে চলে যেতে হবে। বায়ুমুক্তকরণ, বায়ুমুক্তকরণ। দুই নম্বর হচ্ছে এটাকে কি করতে হবে? শুষ্ক করতে হবে, ড্রাই করতে হবে, শুষ্ককরণ। আর তিন নাম্বারটা হচ্ছে হিমায়িতকরণ, মানে ফ্রিজিং করতে হবে, হিমায়িতকরণ, হিমায়িতকরণ। মনে থাকবে? তো মনে রাখবা, উচ্চ চাপে, উচ্চ চাপ বলতে কি? 480 MPa, এই চাপে অণুজীব জন্মাতে পারে না। অণুজীব জন্মাতে পারে না। অণুজীব জন্মাতে পারে না। আচ্ছা, তাহলে খাদ্য সংরক্ষণের পদ্ধতি নির্ণয় কয়টা? তিনটা। বায়ুমুক্তকরণ, শুষ্ককরণ আর হিমায়িতকরণ। উচ্চ চাপে 480 মেগাপ্যাসকেল চাপে অণুজীব জন্মাতে পারবে না। ঠিক আছে, মুছে দিলাম। তারপর দেখো, রাসায়নিক প্রিজারভেটিভ। রাসায়নিক প্রিজারভেটিভস কি কি আছে? রাসায়নিক প্রিজারভেটিভস যেমন ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট। তারপরে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাস, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাই সালফেট, পটাশিয়াম বাই সালফেট, পটাশিয়াম বাই সালফেট, ফরমালিন, ফরমালিন, ইথানল, ইথানল,
তারপর ইডিটিএ। ইডিটিএ। ইডিটিএ মানে কি? বলতে পারবি কেউ ইডিটিএ মানে কি? ইডিটিএ মানে কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। হুম। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। টেট্রা অ্যাসিটিক অ্যাসিড মনে থাকবে। এরপর হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস গুলা। আচ্ছা। দেখ, প্রাকৃতিক প্রিজারভেটিভস। প্রাকৃতিক প্রিজারভেটিভস। তো উদাহরণ কি আছে? লবণ, খাদ্য লবণ। চিনি। মশলা। মশলা যেমন হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল, সরিষার তেল, তারপর ইথানল, ভিনেগার, তারপর সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এবং রোজমেরি। রোজমেরি। ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক প্রিজারভেটিভস। তো এখন দেখো, আমরা যে কিউরিং কিউরিং একটু আগে পড়ছিলাম কিউরিং কথাটা। কিউরিং। কিউরিং এ হচ্ছে তোমার 7 থেকে 8%, 7 থেকে 8% কি দেওয়া হয়? NaCl এর দ্রবণ দেওয়া হয়। NaCl এর গাঢ় দ্রবণ। অথবা 15 থেকে 16%, বা 15 থেকে 20% NaCl এর গাঢ় দ্রবণ দেওয়া হয়। তাহলে কি এখানে অণুজীব জন্মাতে পারে না। এই সরিষার তেল আছে না, সরিষার তেল, এই যে সরিষার তেলের মধ্যে কিন্তু ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু জন্মাতে পারে না। ঠিক আছে। তারপর চিনি। চিনির মধ্যে যেমন তোমার চিনির যদি আমরা 65 থেকে 70% চিনি সিরাপ নেই, তাহলে কিন্তু সেটা কি করে? অসমোসিস প্রক্রিয়ায় জলীয় বাষ্পগুলোকে টেনে নিবে, হ্যাঁ। তো 65 থেকে 70% যদি আমরা সিরাপ নেই। তো হলুদ কি করে? হলুদ, হলুদ হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, পচন রোধে বাধা দিবে। ঠিক আছে। এটা একটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট কি করে? পচন কাজে বাধা দেয়। পচন কাজে বাধা দেয়। হলুদ হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটা পচন কাজে বাধা দেয়। ঠিক আছে। তো মনে রাখবা যে পানি সক্রিয়তা। পানি সক্রিয়তা, এটার মান AW। ঠিক আছে। AW 0 থেকে 1 হয়ে থাকে এটার মান। ঠিক আছে। 0 থেকে 1। তো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য, ব্যাকটেরিয়া
বৃদ্ধির জন্য এর মান কত হইতে হয়? গ্রেটার দেন 0.90। ইস্ট জমানোর জন্য, ইস্ট বৃদ্ধির জন্য বা ইস্ট জন্মানোর জন্য এর মান হইতে হয় গ্রেটার দেন 0.88। আর ছত্রাক জন্মানোর জন্য, ছত্রাক, এর মান হইতে হয় গ্রেটার দেন 0.80। ঠিক আছে? যার কারণে যখন খাদ্যগুলোকে কৌটাজাতকরণ করা হয়, খাদ্যগুলোকে কি করা হয়, কৌটাজাতকরণ করা হয়, তখন খাদ্য কৌটাজাতকরণে এর মান কত রাখা হয়? 0.6 এর চেয়ে কম রাখা হয়, 0.6 এর চেয়ে কম রাখা হয় খাদ্য যখন তোমার কৌটাজাতকরণ করা হয়। মনে থাকবে? তাহলে খাদ্য প্রক্রিয়াজাতকরণে কি করা হয়? এর মান 0.6 এর চেয়ে কম রাখা হয়। আচ্ছা, এরপরে দেখো, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল বা মাইক্রোবায়াল, মাইক্রোবিয়াল বলি ইংলিশে, বাংলা মাইক্রোবায়াল। আচ্ছা, কি কি আছে অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট? সোডিয়াম বেনজয়েট এবং বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে তোমার গলনাঙ্ক কত, মেল্টিং পয়েন্ট। এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক, 121°C। হ্যাঁ, গলনাঙ্ক, এটা মানে হচ্ছে গলনাঙ্ক। মনে থাকবে? তাহলে বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েট। 2 নাম্বার কি? পটাশিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট বা সোডিয়াম সরবেট, সোডিয়াম অথবা ক্যালসিয়াম সরবেট, অথবা ক্যালসিয়াম সরবেট। তারপরে 3 নাম্বার কি? সাইট্রিক অ্যাসিড। কি? সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তারপরে কি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট। সংকেতটা কি? C2H5, C00 2S। এটা হলো সলিড থাকবে। তারপরে কি? নাইট্রেট লবণ। 6 নাম্বার কি? সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাস, অর্থাৎ নাইট্রেস এবং নাইট্রেট লবণ, নাইট্রেট এবং নাইট্রাইট লবণ। তারপর কি আছে? সালফাইড আছে। 7 নাম্বার সালফার ডাইঅক্সাইড। তারপরে কি? পটাশিয়াম মেটাবাইসালফেট, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বা পটাশিয়াম বাইসালফেট। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বা পটাশিয়াম বাইসালফেট। ঠিক আছে? এগুলো সব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল।
এবার পড়বো আমরা অ্যান্টি অক্সিডেন্ট কারা আছে। অ্যান্টি অক্সিডেন্ট কারা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার লেখো অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট, এটা প্রাকৃতিক আছে কৃত্রিম আছে? প্রাকৃতিক কোনটা? প্রাকৃতিক, যেমন ভিটামিন সি। ভিটামিন সি, এটাকে কি বলা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে কি? ভিটামিন ই। ভিটামিন ই অর্থাৎ টকোফেরল। টকোফেরল। তারপরে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন মানে কি? ভিটামিন এ। বিটা ক্যারোটিন মানে কি? ভিটামিন এ, ঠিক আছে, ভিটামিন এ। এবং কি আছে? অধাতু সেলেনিয়াম। অধাতু, অধাতু সেলেনিয়াম 34 নম্বর মৌল। কয় নাম্বার মৌল? 34 নাম্বার। তো এটার মাধ্যমে মাছ, মুরগির মাংস, ডিম, রসুন এগুলো সংরক্ষণ করা হয়। মাছ, মুরগির মাংস, হ্যাঁ, ডিম, রসুন এগুলো সংরক্ষণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাকৃতিক গুলা গেল, কৃত্রিম গুলো জানতে হবে এখন। কৃত্রিম গুলো কোনগুলো? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম গুলো হচ্ছে বিএইচএ। বিএইচএ মানে কি? বি মানে হলো বিউটাইলেটেড। বিউটাইলেটেড হাইড্রোক্সি, হাইড্রোক্সি অ্যানিসল। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, ঠিক আছে। তারপর বিএইচটি। বিএইচটি মানে কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন। টোলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন। তারপরে টিবিএইচকিউ। টিবিএইচকিউ মানে কি? টিবিএইচকিউ অর্থাৎ টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। টারশিয়ারি, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। তারপরে প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট, এই চারটা। তাহলে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, হ্যাঁ, প্রোপাইল গ্যালেট, এদেরকে কৃত্রিম বলা হয়। এবং এরা হচ্ছে কি করে জানো? এরা মুক্তমূলক, মুক্তমূলক শোষণকারী। অর্থাৎ ফ্রি রেডিক্যাল আছে না, ফ্রি রেডিক্যাল এগুলোকে শোষণ করতে পারে। তাহলে মুক্তমূলক শোষণকারী। মুক্তমূলক শোষণকারী। আর ভিটামিন সি আছে না, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, এরা কি করে জানো? অক্সিজেন শোষণ করে। এরা কি করে? অক্সিজেন শোষণকারী। এরা হচ্ছে অক্সিজেন শোষণকারী। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে একজন হচ্ছে মুক্তমূলক শোষণ করে, আর একটা হচ্ছে কি? অক্সিজেন শোষণ করে। মনে থাকবে? মুক্তমূলক শোষণকারী আর কি অক্সিজেন শোষণকারী। এবার আসা হচ্ছে তোমার কিলেটিং এজেন্ট। কি? কিলেটিং এজেন্ট। তো সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটা? সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে তোমার ইডিটিএ। একটু আগে লিখে দিছি, তাই না? ইডিটিএ।
তো এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া কি আছে? এছাড়া তোমার, এছাড়া সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, হ্যাঁ, পলিফসফেট, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, এগুলো ব্যবহার করা হয়। মনে থাকবে? তাহলে কিলেটিং এজেন্ট বললাম। তো আমরা একটা জিনিস বারবার পাচ্ছি, সেটা কি? সাইট্রিক অ্যাসিড এবং ভিনেগার, তাই না? সাইট্রিক অ্যাসিড এবং ভিনেগার। তো আমরা যে তোমার প্রিজারভেটিভ গুলো ইউজ করি, এগুলোর পিএস কত থাকতে হয়? এদের পিএস থাকতে হয় 3.14 থেকে 4.74। হ্যাঁ। তো রাসায়নিক যে প্রিজারভেটিভ গুলো আছে, রাসায়নিক প্রিজারভেটিভের বৈশিষ্ট্য যেগুলো আছে, এইটার জন্য আমাদের কি লাগে? পিএস লাগে 3.14 থেকে, 3.14 থেকে, মানে এটা কার জানো? সাইট্রিক অ্যাসিড। এটার পিএস কত? এই পিএইচ এ সে কাজ করতে পারে এবং অণুজীবগুলোকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিডের পিএস এখানে। আর 4.74 এটা কার? ভিনেগারের। কার? ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, CH3 COOH, CH3 COOH, এটার পিএইচ হচ্ছে 4.74। তো এই পিএইচ এসে কি করতে পারে? কাজ করতে পারে, অর্থাৎ অণুজীবগুলোকে ধ্বংস করবে তারা এই পিএইচ এর মধ্যে। আমরা জানি অণুজীবগুলো কি করতে পারে না, অম্লীয় পরিবেশে বাঁচতে পারে না। আচ্ছা। তো আমরা যে প্রিজারভেটিভ গুলো ইউজ করি, এরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিকর। যেমন তোমার প্যারাহাইড্রোক্সি, প্যারাহাইড্রোক্সি, এই যে প্যারাহাইড্রোক্সি, এটা কই থেকে আসে জানো? এটা বেনজোইক অ্যাসিডের কিছু সংখ্যক এস্টার প্যারাবেন। হ্যাঁ, বেনজোইক অ্যাসিড থেকে আসে। বেনজোইক যে অ্যাসিডটা আছে, প্রিজারভেটিভ, বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, বেনজোইক অ্যাসিডের কিছু এস্টার প্যারাবেন, বেনজোইক অ্যাসিড থেকে আসে। তো যার কারণে এদের অনুমোদিত মাত্রা কত? অনুমোদিত মাত্রা হচ্ছে 0.1%। অনুমোদিত মাত্রা কত? 0.1% অনুমোদিত মাত্রা, অনুমোদিত মাত্রা। ঠিক আছে, অনুমোদিত মাত্রা 0.1%। ঠিক আছে। তো এই যে প্যারাহাইড্রক্সি আছে, প্যারাহাইড্রক্সি, তো এখানে থেকে আমরা কি পাবো? কিছু সংখ্যক অ্যাস্টার প্যারাবেন পাবো। কিছু সংখ্যক কি পাবো? অ্যাস্টার প্যারাবেন, অ্যাস্টার প্যারাবেন, প্যারাবেন। ব্রেস্ট ক্যান্সারের যে টিউমারটা হয়, প্রতি গ্রাম টিস্যুতে প্যারাগ্রাম পাওয়া যায়। ঠিক আছে, প্রতি গ্রাম টিস্যুতে প্যারাবেন পাওয়া যায়। আচ্ছা, এটা আমাদের তেমন ইম্পর্টেন্ট না, জেনে রাখলাম শুধু। এখন আসো হচ্ছে তোমার, তোমরা মাছ মাংস সংরক্ষণে আমরা কি কি ব্যবহার করতে পারি? মাছ মাংস সংরক্ষণ, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা দেখো, ফুড অ্যাডিটিভস, ফুড অ্যাডিটিভস
অর্থাৎ ফুডের মধ্যে যে কালার ব্যবহার করা হয়, হ্যাঁ, সুগন্ধকারক ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে কি, ফলের এসেন্স থেকে আসে, সুগন্ধকারক। সুগন্ধকারক, এটা কই থেকে আসে? ফলের এসেন্স থেকে। ফলের এসেন্স থেকে। তারপরে কি, আর কি ব্যবহার করা হয়? ইমালসিফায়ার। ইমালসিফায়ার অর্থাৎ, উদাহরণ কি, যেমন লেসিথিন। লেসিথিন E322। তারপর কি ব্যবহার করা হয়? সরবিটল। সরবিটল। C6H8OH6। হ্যাঁ, এটা হলো E420। এটা হচ্ছে মিষ্টিকারক, মিষ্টি পদার্থ, বুঝছো? মিষ্টি পদার্থ। তো এটা কোথায় দেওয়া হয়? তোমার ওই যে চকলেট, এইসব জায়গায় দেওয়া হয়। ভাই এই যে ফলের এসেন্সটা কি? ফলের এসেন্স মানে ফল থেকে, ফলটাকে মানে তরলীকরণ করে সেখান থেকে এসেন্সটা নেওয়া হয়। তো জানি না তেমন একটা, বাট এতটুকু শুনছি। তো ফলটা তরল করে, ফলের যে একটা ঘ্রাণ আছে, যেমন কমলা লেবুর একটা, দেখবি কমলা লেবুর কিন্তু একটা চোকলাটা আছে না, চোকলাটার কিন্তু একটা ঘ্রাণ আছে, ফলের এসেন্স এখান থেকে নেওয়া হইতে পারে। তারপর লেবুর কিন্তু পাতার মধ্যে ঘ্রাণ আছে, আছে না? দেখা যায় যে লেবু পাতা বা লেবুর যে ছোকলা গুলো আছে সেখান থেকে ঘ্রাণ গুলো নেওয়া হয় সুগন্ধকারক হিসেবে। বেশিরভাগ জায়গায় এরকম জিনিসগুলো নেওয়া হয়। আচ্ছা দেখ, প্রিজারভেটিভস এবং অ্যান্টি মাইক্রো অক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, এগুলো বললাম। তো দেখ, আর কি আছে এখান থেকে? তো লেখো যে ফলের জুস, ফলের জুস, জ্যাম, জেলি, পনির সংরক্ষণে কি ব্যবহার করা হয়? প্রোপানয়িক অ্যাসিড এবং ক্যালসিয়াম প্রোপানয়েট। প্রোপানয়িক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট, সরবিক অ্যাসিড এবং সোডিয়াম সরবেট। সরবিক অ্যাসিড, সোডিয়াম সরবেট। ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম নাইট্রাস বা সোডিয়াম নাইট্রাইট, আর হলো সোডিয়াম নাইট্রেট, এটা ব্যবহার করা হয় মাছ মাংস মানে সংরক্ষণে, মাংস ও মাংসজাত সংরক্ষণে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডও কি করা হয়? ব্যবহার করা হয়। তারপরে পটাশিয়াম ব্রোমেট, এটা ব্যবহার করা হয় হ্যামবার্গার, বার্গার সংরক্ষণে, হ্যামবার্গার। হ্যাঁ, আমেরিকার বিখ্যাত একটা বার্গার, হ্যামবার্গার। আচ্ছা। ভাইয়া খাইছেন? না রে, এখনো খাওয়া হয়নি। তবে খাবো ঢাকা গেলে এরপরে। পাওয়া যায় কিনা জানি না, KFC তে মনে হয় পাওয়া যায়। আচ্ছা দেখ এখন,
তো সোডিয়াম নাইট্রাইট, এটার নাম সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম বেনজয়েট, এগুলো হচ্ছে নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত, বুঝছো, বেশিরভাগ ক্ষেত্রে। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েটটা দেখতে কেমন বলো তো? একটা বেনজিন চক্র আঁকবা, সেখানে COONA, এটা হলো সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, এগুলো তোমার নিরাপদ খাদ্য সংরক্ষণে বেশি ব্যবহার করা হয়, বুঝছো, নিরাপদ খাদ্য সংরক্ষক, খাদ্য সংরক্ষক। এবার আসো তোমার বিভিন্ন, এক নজরে আমরা দেখব বিভিন্ন ফল, সবজি, মাছ এবং মাংসের কৌটাজাতকরণ, অর্থাৎ কৌটার মধ্যে যে ভরানো হয় সেখানে কি কি করা হইতে পারে। দেখো তাহলে, যদি আমরা বলি আম, আনারস, এই দুইটার ক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে ক্যানিং তরল, ক্যানিং তরল। আর এই পাশে লিখবো হচ্ছে প্রিজারভেটিভস, কি লিখবো? প্রিজারভেটিভস। হ্যাঁ, ক্যানিং তরল কি নেওয়া হয়? 30 থেকে 40% চিনি নেওয়া হয়। আর প্রিজারভেটিভ নেওয়া হয় 0.5% সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে পেয়ারা সংরক্ষণে, পেয়ারা, এখানে নেওয়া হয় 10% চিনি, 10% চিনি। আর 0.06% সাইট্রিক অ্যাসিড, 0.06% সাইট্রিক অ্যাসিড, অথবা 0.125% ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি। তারপরে মাছ, মাংস, এটার জন্য ক্যানিং তরলটা কি? ক্যানিং তরলটা হচ্ছে 2% লবণ +2% চিনি। আর প্রিজারভেটিভটা কি? আবার একই প্রিজারভেটিভ আমরা ব্যবহার করতে পারি, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, 0.25% সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি। আচ্ছা, 0.25% সাইট্রিক অ্যাসিড, এইটাই। হ্যাঁ, তারপরে টমেটো, টমেটো 10% লবণ আর 5% চিনি, টমেটো। ঠিক আছে, তাহলে মাছ মাংসের ক্ষেত্রে কিন্তু সেম, মাছ মাংসের ক্ষেত্রে সেম, এবং আম এবং আনারস সেম। হ্যাঁ, মাছ, মাংস, আম, আনারস। লেখা শেষ, মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা ক্রিস্টালয়েড, কলয়েড এবং সাসপেনশন, এইটা সম্পর্কে জানবো। তো প্রথমে এখানে লিখবো শ্রেণী, তারপর লিখবো কণার ব্যাস, কণার ব্যাস। এখানে লিখবো হচ্ছে ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি। আর এখানে লিখবো হচ্ছে উদাহরণ। শ্রেণী হচ্ছে প্রথমে দ্রবণ, কি? দ্রবণ, দ্রবণের কণার ব্যাস কত?
0.1 থেকে 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার। ব্রাউনিয়ার গতি নাই। ব্রাউনিয়ার গতি নাই। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। আর কি? গ্লুকোজের দ্রবণ। তারপরে কলয়েড। কলয়েডের আকার কত? 2 থেকে 500 ন্যানোমিটার, যদিও ভুল দেওয়া বই এটা, হ্যাঁ। মেডিকেলের বইয়ে দেওয়া আছে 1 থেকে 100 ন্যানোমিটার। হ্যাঁ, মেডিকেলে দেওয়া আছে 1 থেকে 100, বাট তোমাদের বইয়ে সম্ভবত এটা দেওয়া আছে কিনা, হাজার স্যারের বই। এটাই পড়তে হবে এখানে। ব্রাউনীয় গতি আছে। ব্রাউনীয় গতি আছে। উদাহরণ কি? কলয়েড, দুধ, বাটার মানে মাখন, মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, মনে রেখো কিন্তু। মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। এবার সাসপেনশন। সাসপেনশন এটা হলো গ্রেটার দেন 500 ন্যানোমিটার। গ্রেটার দেন 500 ন্যানোমিটার। এখানে গতি নাই, ব্রাউনীয় গতিটা নাই, এই যে ব্রাউনীয় গতি নেই। উদাহরণ কি? রক্ত, কলেরা ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন। আর হচ্ছে পানিতে কাদার মিশ্রণ। পানিতে কাদার মিশ্রণ। ঠিক আছে। তাহলে কলার কি কি আছে বলতো? দুধ, বাটার এবং মিল্ক অফ ম্যাগনেসিয়া। আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইম এটা মনে রাখতে পারো, দেখো এটা মনে রাখো, মিল্ক অফ লাইম মানে কি বলতো? উদাহরণ মানে সংকেতটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইম। তাহলে এটা পড়বা যে দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া এবং মিল্ক অফ লাইম। হুম। আচ্ছা, এই চারটা পড়বা। তাহলে দ্রবণ, কলয়েড এবং সাসপেনশন, উদাহরণগুলো মাস্ট এবং আকারগুলো মাস্ট। আরেকটা জিনিস মনে রাখবা যে যেখানে তোমার ব্রাউনীয় গতি আছে, যেখানে কি ব্রাউনীয় গতি থাকবে, সেখানে কি থাকবে? টিন্ডাল প্রভাব থাকবে। কি থাকবে? টিন্ডাল প্রভাব থাকবে। অর্থাৎ আলোর রশ্মির বিচ্ছুরণ ঘটবে। আলোক রশ্মির বিচ্ছুরণ মনে থাকবে। তো এটা একটু মনে রাখতে পারো যে টিন্ডাল প্রভাবটা কি? আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটবে তোমার যেখানে ব্রাউনীয় গতিটা আছে, অর্থাৎ কলয়েডের মধ্যে। এটা একটু পরে আবার দেখবো। দেখো অ্যারোসল মানে কি? অ্যারোসল মানে কি? অ্যারোসল মানে হচ্ছে তোমার ধোঁয়া, তাই না? কুয়াশা, মেঘ, এটা হচ্ছে তোমার অ্যারোসল। ফোম মানে কি? ফোম, ফোম মানে হচ্ছে সাবানের ফেনা। সাবানের ফেনা। ঠিক আছে। তারপরে জেল কোনটা? জেল হচ্ছে জেলি, পনির, মাখন, দই, এগুলো। হ্যাঁ। ইমালসন কি? ইমালসন, ইমালসন এটা থেকে আসছিল প্রশ্ন, আগের বছর দেখছিলাম। কি আসছিল? দুধ, শ্যাম্পু, ক্রিম এবং পানিতে তেল দিলে এটা হচ্ছে ইমালসন। পানিতে তেল। আর কি? সল। সল মানে কি? সংকর ধাতু যেগুলো, সংকর ধাতু, সংকর ধাতু। মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া। ঠিক আছে। তারপরে কলয়েড আর ইমালশনের মধ্যে পার্থক্যটা কি?
কলয়েড এবং ইমালশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে কলয়েড আকার কত, 2 থেকে 500 ন্যানোমিটার, আর সাসপেনশনটা হচ্ছে, মানে বুঝি নাই। কলয়েড আর ইমালশন, কলয়েডও তো দুধ আছে, ইমালশনেও দুধ আছে, গেলে কাছ লাগবে। এটা, এটার উদাহরণ, এটা তোমার সমস্যা নাই, এটা তো কলয়েডের শ্রেণীবিভাগ। এই যে এটা কি, এটা এই পুরোটা হচ্ছে তোমার কলয়েডের শ্রেণীবিভাগ, কলয়েডের শ্রেণীবিভাগ, বুঝছো? কলয়েডের শ্রেণীবিভাগ। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা কি, অ্যারোসল, ফোম, জেল, সবই হচ্ছে তোমার কলয়েডের শ্রেণীবিভাগ করলাম, বুঝছো? এটা কলয়েডের শ্রেণীবিভাগই। এখন আসা হচ্ছে তোমার, কলয়েডের 4টা ধর্ম আছে। কয়টা ধর্ম আছে? 4টা ধর্ম আছে। কলয়েডের 4টা ধর্ম আছে। কি কি ধর্ম আছে? ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি। 2 নাম্বার, টিন্ডাল প্রভাব, টিন্ডাল প্রভাব। 3 নাম্বার, বর্ণ। 4 নাম্বার, কোয়াগুলেশন, কোয়াগুলেশন। এখন দেখো, আমরা অলরেডি জানি যে যে কোয়ালয়েডের মধ্যে কি আছে, ব্রাউনীয় গতি আছে, টিন্ডাল প্রভাব আছে। টিন্ডাল প্রভাবটা কি? এটা মূলত কলয়েডের যে কণাগুলো আছে, কলয়েডের কণাগুলো দৃশ্যমান আলোর কি করে, বিচ্ছুরণ ধর্মকে কাজে লাগায়, ঠিক আছে? অর্থাৎ আলোক বিচ্ছুরণ ঘটাইতে পারে। এই জন্য এটাকে বলে টিন্ডাল প্রভাব। কি বলা হয়? টিন্ডাল প্রভাব। আচ্ছা, আর কোয়াগুলেশনটা পড়বো। আর ব্রাউনীয় গতিটা কি? ব্রাউনীয় গতিটা হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাবে এরা অধঃক্ষিপ্ত হইতে পারে না বা হয় না। হ্যাঁ, ব্রাউনীয় গতির কারণে এরা অভিকর্ষজ ত্বরণের প্রভাবে বা অভিকর্ষজ বলের প্রভাবে অধঃক্ষিপ্ত হয় না, অধঃক্ষিপ্ত হয় না। আচ্ছা, এখন দেখো, আমরা সাসপেনশন সম্পর্কে জানছি। কোয়াগুলেশনটা কি? কোয়াগুলেশন মূলত হচ্ছে তোমার এটা ক্ষমতার উপর ভিত্তি করবে। এখন মনে রাখবা, যাদের চার্জ বেশি তাদের কোয়াগুলেশন ক্ষমতা বেশি। তাদের কি, কোয়াগুলেশন ক্ষমতা বেশি। অর্থাৎ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, যাদের চার্জ সংখ্যা বেশি তাদের কি, কোয়াগুলেশন ক্ষমতা বেশি। অর্থাৎ কোয়াগুলেশন মানে কি, স্থায়িত্ব। কোয়াগুলেশন ইংলিশ, বাংলা কি বলবো আমরা? স্থায়িত্ব বলবো, স্থায়িত্ব। তাহলে মনে রাখবা, অ্যালুমিনিয়াম 3+, এটার চার্জ বেশি, সুতরাং স্থায়িত্বটা বেশি, ক্ষমতাও বেশি, কোয়াগুলেশন ক্ষমতা বেশি। সোডিয়াম +, তাহলে ক্ষমতা বেশি হচ্ছে। তেমনি ভাবে তুমি যদি ঋণাত্মক আয়নের কথা চিন্তা করো, ঋণাত্মক আয়ন কোনটা? যেমন Fe(CN6)3-, এখানে মনে করো 3- আছে, এটার ক্ষমতা কার চেয়ে বেশি? সালফেটের চেয়ে বেশি, ঠিক আছে? সালফেটের চেয়ে বেশি। তারপরে C2O4, অর্থাৎ চার্জ বেশি হইলে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের চার্জ বেশি হওয়া মানে কোয়াগুলেশন ক্ষমতা বেশি। এটা ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক, এটা আমার দেখার বিষয় না। চার্জ বেশি হওয়া মানেই হচ্ছে কি, ক্ষমতা বেশি। মনে থাকবে। তারপর লিখে রাখো, আহ এখানে একটা লিখে রাখি যে অন্ত্রের ইমেজিং এ, অবজেক্টিভের জন্য অন্ত্রের ইমেজিং এ ব্যবহৃত বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, এটার মিশ্রণটা হলো একটা সাসপেনশন। মিশ্রণটা কি? সাসপেনশন। তাহলে আমরা জানি কলেরা ভ্যাকসিন একটা সাসপেনশন, তারপর বেরিয়াম সালফেট হচ্ছে একটা সাসপেনশন। এই দুইটা আমরা পাইলাম। এছাড়াও আমরা পাইছি রক্ত, রক্তটা সাসপেনশন, এবং হচ্ছে কাদার মিশ্রণ, মানে পানিতে কাদার মিশ্রণটা হচ্ছে সাসপেনশন, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, এবার আসো দুধের সংযুক্তি এবং মাখন।
দুধের সংযুক্তি ও মাখন। এখন খেয়াল করো, দুধের বাণিজ্যিক মান কার উপর নির্ভর করে? চর্বির উপর বা মাখনের উপর। দুধের বাণিজ্যিক মান চর্বি বা মাখনের উপর কি করে, নির্ভর করে। দুধের প্রধান প্রোটিনের নাম হলো ক্যাসিন। কি? ক্যাসিন। তাহলে দুধে তোমার তিন ধরনের প্রোটিন থাকে। কি ধরনের? তিন ধরনের প্রোটিন থাকে। প্রধান প্রোটিন, এটা হলো প্রধান প্রোটিনটার নাম হলো ক্যাসিন। কোনটা? ক্যাসিন। এটা হচ্ছে প্রধান প্রোটিন। 2 নম্বর কি? ল্যাক্ট অ্যালবুমিন। ল্যাক্ট অ্যালবুমিন। ল্যাক্ট অ্যালবুমিন এবং ল্যাক্টো গ্লোবিউলিন থাকে। ল্যাক্ট গ্লোবিউলিন। ল্যাক্ট গ্লোবিউলিন। এবং প্রধান শর্করার নাম হচ্ছে কি? প্রধান শর্করা ডাইস্যাকারাইড হচ্ছে ল্যাকটোজ। প্রধান ডাইস্যাকারাইডের নাম কি? ল্যাকটোজ। প্রধান ডাইস্যাকারাইড। প্রধান ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে হচ্ছে শর্করা, ঠিক আছে? শর্করা নাম কি? ল্যাকটোজ। ল্যাকটোজ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। একমাত্র ডাইস্যাকারাইড। ওকে। এছাড়া কি আছে? ভিটামিন এ। মনে রাখবা, দুধে কি থাকে? ভিটামিন এ বেশি থাকে। দুধে ভিটামিন এ বেশি থাকে। দুধে ভিটামিন এ বেশি থাকে। ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এটা কি থাকে? বেশি থাকে। এবং ক্যালসিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন বেশি থাকে। ক্যালসিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন, হ্যাঁ, এগুলো কি থাকে? বেশি থাকে। যার কারণে কি হয়? অস্থিটা মজবুত হয়। অস্থিটা কি হয়? মজবুত হয়। মনে থাকবে। তাহলে ভিটামিন এ থাকে বেশি এবং ক্যালসিয়াম পটাশিয়াম থাকে বেশি। ওকে, মুছে দিলাম। শেষের দিকে প্রায়, মানে আজকের মতো আরেকটা রেকর্ড ভিডিও দিব, ওটা দেখে নিবি। টয়লেট্রিজ এবং পারফিউমারি, কারণ এই অধ্যায়টা একদিনে শেষ করা যাবে না আসলে, আরো 1 ঘন্টার ক্লাস লাগবে। দেখো, গাভীর দুধে, গাভীর দুধে কি থাকে? পানি থাকে সবচেয়ে বেশি। মানে পানি থাকে কত পার্সেন্ট? 78.8% বেশি থাকে, ঠিক আছে? ভেড়ার দুধে বা ভেড়ির দুধে, ভেড়ির দুধে কি থাকে? প্রোটিন থাকে বেশি। প্রোটিন থাকে বেশি, 4.6। তারপরে মহিষের দুধে, মহিষের দুধে কি থাকে বলতো? চর্বি থাকে বেশি। চর্বি অর্থাৎ ক্যালোরি থাকে বেশি। চর্বি বা ফ্যাট বেশি থাকে। চর্বি বা ফ্যাট কতটুক থাকে? 110 কিলো ক্যালোরি পার 100 গ্রাম। তাহলে কার দুধে কি বেশি থাকে এটা পড়তে হবে। মহিষের দুধে কি থাকে? ও সরি, মহিষের দুধে হচ্ছে তোমার, না, ঠিক আছে, মহিষের দুধে তো এটাই, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চর্বি বেশি থাকবে, হ্যাঁ। শক্তিও বেশি থাকবে, আচ্ছা ঠিক আছে। শক্তিও থাকবে বেশি, শক্তি থাকবে এটা, হ্যাঁ ঠিক আছে, শক্তিও থাকবে এটা। আর কি? আর হচ্ছে, হ্যাঁ, কতটুকু থাকবে বলো তো? 7.4। আচ্ছা। আর মানুষের দুধে কি থাকবে? মানুষের দুধে ল্যাকটোজ থাকবে বেশি। কি থাকবে? ল্যাকটোজ। ল্যাকটোজ।
হ্যাঁ, তাহলে তুমি জাস্ট মনে রাখবা কার দুধে কি থাকে বেশি। গাভীর দুধে থাকে পানি বেশি, ভেড়ির দুধে প্রোটিন বেশি, মহিষের দুধে শক্তি এবং ফ্যাট বেশি থাকে, এবং মানুষের দুধে থাকে ল্যাকটোজ বেশি। ঠিক আছে। তাহলে আমরা জানবো দুধের মধ্যে কিন্তু ভিটামিন এ থাকে, তাই না? তাহলে যে মাখনটা আছে না, এই মাখনের মধ্যে কিন্তু ভিটামিন এটা অনেক অনেক বেশি থাকে। মানে ভিটামিন এর জন্য উৎকৃষ্ট উপাদান। মাখনটা হচ্ছে কি? মাখন ভিটামিন এর উৎকৃষ্ট উৎস। প্রতি 100 গ্রাম মাখনে 3,000 থেকে প্রতি 100 গ্রাম, মানে 100 গ্রামে 3,000 থেকে 4,000 ইন্টারন্যাশনাল ইউনিট কি থাকে? ভিটামিন এ থাকে, ভিটামিন এ থাকে। তো মাখন যখন তৈরি করা হয় তখন মাখনে তোমার দুধের পিএইচ কত থাকে জানো? দুধের পিএইচ থাকে হচ্ছে 6.6 থেকে 6.9 মাখনের ক্ষেত্রে। আচ্ছা, দুধের পাস্তুরায়ন। দুধের পাস্তুরায়ন এটা কি? দুধের পাস্তুরায়ন করা হয়, কি করা হয় বাণিজ্যিক ভাবে? পাস্তুরায়ন। একটা হচ্ছে হোল্ডার প্রসেস, হোল্ডার প্রসেস, হোল্ডার প্রসেস। আরেকটা কি? HTST, হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস। হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস, এখানে মূলত তোমার দুধটাকে 74 ডিগ্রি তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করে আবার সেখানে কি করা হয়, তোমার 10 ডিগ্রিতে শীতল করা হয়। HTST অর্থাৎ হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস। আর হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস মানে 15 সেকেন্ড রাখা হবে 75 ডিগ্রিতে, বুঝছো? তারপরে 10 ডিগ্রিতে শীতল করা হবে। আর হোল্ডার প্রসেসে কি করা হবে? 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হবে 30 মিনিট, তারপরে 10 ডিগ্রিতে শীতল করা হবে। আচ্ছা, তো আরেকটা কি আছে দুধের পাস্তুরণ? আরেকটা আছে দুধের স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন। আচ্ছা, তারপর দেখো, আজকে লাস্ট টপিক হচ্ছে দুধের আহ এই জিনিসগুলো পড়লাম। আর দেহত্বকটা একটু পড়বো, দেহত্বক। পাস্তুরায়ন গুলা শেষ হলো আর দুধের স্টেরিলাইজেশন শেষ হলো। এখন কি তোমার দেহত্বক। দেহত্বকটা হলো মানবদেহের সবচেয়ে বড় তন্ত্র বা অর্গান। মানবদেহের সবচেয়ে বড় তন্ত্র বা অর্গান। ঠিক আছে, সবচেয়ে বড় তো মানে তন্ত্র বা অর্গান। এখানে কি কি থাকে? এখানে থাকবে হলো ঘামের গ্রন্থি, স্নায়ু প্রান্ত, তৈলের গ্রন্থি, হেয়ার ফলিকলস, রক্তনালী। তেমন একটা জানতে হবে না। তো ত্বক মূলত 3টা অংশে বিভক্ত। কয়টা অংশে বিভক্ত? 3টা অংশে বিভক্ত। একটা হচ্ছে অ্যাপিডার্মিস। অ্যাপিডার্মিস মানে বহিত্বক, বহিত্বক। অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস। 2 নাম্বার কি? অন্তত্বক বা মধ্যত্বক। প্রথমটা হলো মধ্যত্বক, তারপরটা অন্তত্বক। এটাকে বলে ডার্মিস। কি বলে? ডার্মিস। আরেকটা কি? আরেকটা হচ্ছে অন্তত্বক। 3 নাম্বারটা কি? অন্তত্বক, অর্থাৎ হাইপোডার্মিস। হাইপোডার্মিস।
বহিত্বকের মধ্যে তোমার পাঁচটা স্তর আছে, কয়টা স্তর আছে? বহিত্বকে পাঁচটা স্তর আছে। কি কি আছে বলতো? স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম গ্রানুলোসাম, স্ট্রেটাম স্পাইনোসাম এবং স্ট্রেটাম ব্যাজিলি। তো এই যে স্ট্রেটাম কর্নিয়ামটা আছে না, মানে সবচেয়ে বাইরের যেটা স্তর আমাদের যেটা দেখতে পাই হাত দিয়ে ধরলে, স্ট্রেটাম কর্নিয়াম। স্ট্রেটাম কি কর্নিয়াম, স্ট্রেটাম, স্ট্রেটাম কর্নিয়াম, বাইরের স্তরটা, ঠিক আছে? তো এখানে কি থাকে তোমার? ক্যারাটিন থাকে। কি থাকে? ক্যারাটিন থাকে। ক্যারাটিন নামক তন্তুময় প্রোটিন থাকে, ক্যারাটিন প্রোটিন থাকে, ক্যারাটিন প্রোটিন। মনে থাকবে? আচ্ছা। হোয়াট ইজ ম্যানথল? ম্যানথলটা হলো একটা চাক্রিক অ্যালকোহল, একটা চাক্রিক অ্যালকোহল, যা সুগন্ধ বস্তু ছাড়াও, সুগন্ধ বস্তু ছাড়াও গলা ও শ্বাসনালীর, গলা ও শ্বাসনালীর পরিষ্কার করে থাকে। ঠিক আছে? পরিষ্কার কাজ করে থাকে। গলা এবং শ্বাসনালীর কি করে? পরিষ্কার কাজ করে থাকে। মেনথল। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি শেষের দিকেই। এখন বাকি যে টপিকটুকু আছে, টয়লেট্রিজ, এটা আমি একটা ভিডিও দিয়ে দিব, এটা দেখে নিও। এটা থেকে প্রশ্ন অনেক আসে, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সময় থাকলে পড়াইতাম, কিন্তু একটু সময় নাই। ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।